সব আয়োজন শেষে যতটা সম্ভব নীরবে ক্যাম্প ছেড়ে বেরিয়ে পড়ল সবাই। রওনা হওয়ার পর দেখা গেল যতটা ভেবেছিল কাজটা বাস্তবে তার চেয়ে বহুগুণে কঠিন। কারণ চাঁদহীন রাতে ঘুটঘুটে আধারে ছেয়ে আছে অগভীর পথটা। তার উপর রয়েছে ছোট বড় নানা আকারের পাথর ও খানাখন্দ। কিছুটা এগোতেই ওগুলোর একটায় পড়ে পা ভাঙল একটা উটের। বাধ্য হয়ে ওখানেই জবাই করা হলো প্রাণীটাকে। সময় বাঁচাতে মূল্যবান কিছু মালামাল ওটার সঙ্গে রেখেই এগোতে হলো ওদের। আধ মাইল না এগোতেই এবার চূড়া থেকে পড়ে গায়েব হয়ে গেল আরেকটা উট। আরও খানিক এগোনোর পর গর্তে পড়ে পা মচকালো একজন সৈনিকের। আরেকজনের কপাল কাটল বেরিয়ে থাকা পাথরে আঘাত লেগে। থামার নির্দেশ দিল রুপার্ট। কালীগোলা অন্ধকারে এগোনোর আর মানেই হয় না। চাঁদ উঠলে চেষ্টা করা যাবে আবার। একটা সময় উঠল বটে চাঁদ, সেই সঙ্গে দেখা গেল মেঘের আনাগোনাও। ফলে আলো থাকলেও মলিন সেটা। এরপর আর কিছু বলার থাকে না। আর একটু সুসংহত জায়গায় অবস্থান নিল রুপার্টদের ক্যারাভ্যান। এটা ভেবে স্বস্তি পেতে চাইল ওরা। এই পরিস্থিতিতে ইব্রাহিমের দল এগোতে চেষ্টা করলে একই বিপদের মুখোমুখি হবে ওরাও। ধূসর রং লেগেছে আকাশে। ভোর হচ্ছে একটু পরেই। হঠাৎ করেই যেন লাফ দিয়ে দিগন্তর উপর উঠে এলো সূর্যটা। সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো ক্যারাভ্যান। 1 মাইলের কিছুটা বেশি এগোনোর পর চওড়া হয়ে গেল পাহাড়ি পথটা। এখান থেকেই শুরু হয়ে গেছে পাথর আর বোল্ডারে ভরা পার্বত্য এলাকা। একটা টিলা 100 গজ সামনে। পাহাড়ের আড়াল ছেড়ে বাইরে পা দিয়েছে কি দেয়নি। 200 গজ পেছন থেকে রাইফেলের গুলি ফুটল একটা। যা বোঝার বুঝে নিল রুপার্ট। ওরা যে পালাতে পারে আগেই অনুমান করে নিয়েছিল ইব্রাহিম। সেই অনুযায়ী বেশিরভাগ লোককে আগেই পাঠিয়ে দিয়েছে এদিকে। চিৎকার করে নিজের লোকদের সামনের টিলায় গিয়ে আশ্রয় নিতে বলল রুপার্ট। গুলি বৃষ্টির মধ্যেই ছুটে গিয়ে টিলাটায় আশ্রয় নিল ওরা। খুব একটা ক্ষতি হয়নি ওদের। প্রথমত আরবদের হাতের নিশানা জঘন্য বলে। তার উপর উপত্যকার উপর ঝুলে আছে হালকা কুয়াশার আবরণ। ফলে লক্ষ্যভ্রষ্ট হয়েছে ইব্রাহিমদের ছোড়া বেশিরভাগ গুলি। উপত্যকার মাঝের টিলাটায় 2জন মার্কসম্যান ছিল লোকটার। ওদের খুঁজে বের করে শেষ করে দিল রুপার্টরা। তারপর যতটা সম্ভব জুত করে আশ্রয় নিল পাথরের পেছনে। পরের 1 ঘন্টার মধ্যে ছোট দলটার সঙ্গে যোগ দিল ইব্রাহিমের মূল দল। এরপরেই শুরু হলো আসল লড়াই। বড় একটা বাহিনীর বিরুদ্ধে অল্প কজনের ছোট দল যখন লড়তে নামে বেশ লাগে অসম সে লড়াইয়ের গল্প শুনতে। গল্প বলিয়ের গুণে হয়তো যুক্ত হয় তাতে রোমান্টিক আবহ। কিন্তু লড়াইয়ের ময়দানে থাকে যারা, তাদের কাছে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। ওই মুহূর্তে একমাত্র বাস্তবতা হচ্ছে আতঙ্ক, হতাশা আর মৃত্যু ভয়। কানের পাশ দিয়ে বলতার মতো শিস কেটে মুহুর্মুহুর ছুটে যাচ্ছে গুলি। কে আহত হচ্ছে, কে বা ঢলে পড়ছে মৃত্যুর কোলে। সময় নেই দেখার। এমন এক সময় যখন মনে হয় আত্মসমর্পণ করলেই ভালো হতো বুঝি। কিন্তু সে প্রশ্ন অবান্তর এখন। বলতার গুঞ্জন প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছে দুটো মাত্র পথ খোলা সামনে। মারো নয় মরো। কাজেই দাঁত মুখ খিচিয়ে টিগার টানছে ওরা। লম্বা ফলার বল্লম ছুড়ে দিচ্ছে প্রতিপক্ষের দিকে। শত্রুর প্রতি সাপ আর ঈশ্বরের কাছে আন্তরিক প্রার্থনা উচ্চারিত হচ্ছে একই সঙ্গে। একই সময়ে রাইফেলে লোড করতে হচ্ছে গুলি। তৃষ্ণায় ঝুলে পড়েছে জিভ। ঘোলা হয়ে উঠেছে দৃষ্টি। রাইফেলের মাছি থেকে চোখ তবু সরছে না কারো। শত্রুপক্ষের লোকদের খুঁজে নিচ্ছে নিশানায়। ওদের কুঞ্চিত ভুরু আর শঙ্কিত চেহারাই বলে দিচ্ছে কতটা ভয়ানক পরিস্থিতি। এ অবস্থায় মৃত্যুর পরের খ্যাতি
বা সম্মান নিয়ে চিন্তা আসে কারো? রুপার্টের অন্তত আসছে না। ওর সমস্ত মনোযোগ লড়াইয়ের দিকে। দুটো ধাক্কা সামাল দিয়েছে ও। গুলিবৃষ্টি কমে এসেছে আরবদের। সম্ভবত এখন বর্ষা নিয়ে হামলার চিন্তা করছে ওরা। এই বিরতিতে এডিথের কথা মনে পড়ে গেল রুপার্টের। কি করছে এখন মেয়েটা? ঘুমাচ্ছে নির্ঘাত। ঘুমের ঘরে স্বপ্ন দেখছে হয়তো। ওই স্বপ্নে কি স্থান রয়েছে ওর? এরপর মনে পড়ল রাজরক্তের অধিকারী অভিজাত আরব তরুণী মিয়ার কথা। পর মুহূর্তেই ভেঙে গেল ধ্যানটা। কারণ ওর কোলে মাথা রেখে পরপারে পাড়ি জমাচ্ছে এক সহযোদ্ধা। মৃত্যুশয্যায় শুয়েও হাসি মুখে বলল লোকটি, সৌভাগ্য আমাদের, ওদের চেয়ে সংখ্যায় অনেক কম হয়েও স্বীকার করলাম বেশি। শেখের মেজাজ নির্ঘাত তেতে যাবে আরও। আল্লাহ দয়াময়, বেহেশতটা যেন দেখতে পাচ্ছি সামনে। আপনার কোনো আঘাত লাগেনি তো বে? না না, তাড়াতাড়ি বলল রুপার্ট। তবে শিগগিরই তোমার পথ ধরছি মনে হচ্ছে। না না বে, আয়ু থাকলে বাঁচবেন অবশ্যই। বাঁচলে দেখতে পাবেন অনেক কিছুই। পারবেন বদলা নিতে। নিশ্চিত করবেন যেন ফাঁসিতে ঝোলে ইব্রাহিম, কাটা গাছে ঝোলে যেন লাশটা। এরপর আর কিছু বলতে পারল না হতভাগ্য সৈনিক। শেষ একটা খিঁচুনি দিয়ে নিথর হয়ে গেল দেহটা। ধোঁয়ার রেখা দেখা যাচ্ছে আশপাশে। অঝরে বইছে শোণিত ধারা। শরীর থেকে বেরোনো মাত্রই কালচে হয়ে যাচ্ছে রক্তস্রোত। ধরনে বক্ষে টেনে নিচ্ছে তার সন্তানদের দেহ নির্গত খুন। এই মহারণের মধ্যেও সেফ ঈশ্বরের কৃপাতেই সম্ভবত আহত হয়নি এখনো রুপার্ট। তবে ইতোমধ্যেই খালি হয়ে গেছে ওর রাইফেল। শেষ এক দাড়িওয়ালা আরব মারা পড়েছে ওর গুলিতে। অল্প কিছুক্ষণের মধ্যেই ইব্রাহিমকে দেখতে পেল সামনে। আর ঠিক তখনই পেছন থেকে মারাত্মক ঝাঁকুনি খেল মাথায়। তীব্র ব্যথায় অন্ধকার হয়ে গেল চারদিক। মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল রুপার্ট। একটা সময় জ্ঞান ফিরল ওর। ঘোলা দৃষ্টিতে তাকালো আশপাশে। বুঝলো মারা যায়নি এখনো। সঙ্গীদের মৃতদেহ পড়ে আছে চারপাশে। কয়েক গজ দূরেই দাঁড়িয়ে থাকতে দেখলো ওর দুজন সৈন্যকে। জিজ্ঞাসাবাদ করছে ওদের ইব্রাহিম। স্পষ্টই আত্মসমর্পণ করেছে ওরা। বাকি তার মেয়ার খোঁজ চাওয়া হলো ওদের কাছে। জবাবে বলল ওরা খুশির সঙ্গেই জানাবে সেটা। মরুভূমিতে লুকিয়ে পড়েছে বাকিটা। ওদেরকে ধরতে হলে ইব্রাহিমের উচিত প্রথম যে জায়গায় ওদের ক্যাম্পের দেখা পেয়েছিল এখনই সেখানে গিয়ে খোঁজ শুরু করা। কথাটা রাগিয়ে দিল ইব্রাহিমকে। নিজের লোকদের নির্দেশ দিল কুত্তা দুটোকে মেরে ফেলতে। কথাটা কানে গেল ওদেরও। ধারালো তলোয়ারের কোপে প্রাণ হারানোর আগ পর্যন্ত লড়ে গেল সাধ্য অনুযায়ী। এরপর রুপার্টের দিকে এগিয়ে এলো ইব্রাহিম। প্রশ্ন করল ওকে। কথা সরল না তৃষ্ণা কাতর যুবকের মুখ দিয়ে। ব্যাপারটা বুঝলো ওরাও। বড় এক পাত্র ভরে পানি দিল রুপার্টকে। পুরোটা খেয়ে ফেলল ও। অনুভব করলো প্রাণ ফিরে পাচ্ছে যেন। আবার মুখ খুলল ইব্রাহিম। অবিশ্বাসী কুত্তা, দেখলি তো, আল্লাহর ডিক্রির বিরুদ্ধে গেলে ধূর্ততা বা সাহস কোনোটাই কাজে আসে না। তোমার দলের মারা পড়া লোকদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য কথাটা, পাল্টা বলল রুপার্ট। অনেক লোক হারিয়েছ তুমি। আসলেই ন্যায় বিচার করেন আল্লাহ। ওরা দুজন কোথায়? চিবিয়ে জিজ্ঞেস করল ইব্রাহিম। এইমাত্র যে লোক দুটোর সঙ্গে বেইমানি করলে প্রাণ হরণ করবে না বলে কথা দিয়েও হত্যা করলে, যাদের সত্যি কথাই বলেছিল ওরা চলে গেছে মরুভূমিতে। ওখানেই খুঁজতে হবে ওদের। কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি আমি। চাইলে মেরে ফেলো আমাকে। তো মরতে চাস তুই? বর্ষা তুলল ইব্রাহিম। নয় কেন, আমার লোকেরা সব শহীদ হয়ে গেছে। ওদের সঙ্গেই যোগ দেব আমি। বিচার দিনে সাক্ষ্য দেব তোমার সমস্ত কুকৃত কর্মের। এত সহজ নয়। বর্ষা নামিয়ে নিল ইব্রাহিম। আয়, কে আছিস? উটের পিঠে বেঁধে ফেলে কে। আগে পাকড়াও করি ওদেরকে, তারপর বিচার হবে এর। 21। উটের সঙ্গে কোষে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে রুপার্টকে। সঙ্গে ইব্রাহিমের জন্য 40 লোক। বাকিরা হয় মারা গেছে নয়তো আহত।
মাইল মতো খোঁজ করলো ওরা উপত্যকার বাইরে। ওখানে এক জায়গায় নরম মাটিতে খুঁজে পেল বাকিটা আর মেয়ার উটের পদচিহ্ন। দেখেই বোঝা গেল বেশ অনেক ঘন্টার পুরনো ছাপটা। দ্রুত এদিক দিয়ে গেছে উষ্টারোহীরা। প্রায় গোটা দিনে উট আর ঘোড়া ছোটালো ওরা। শেষে গিয়ে পৌঁছালো রুপার্টের ম্যাপে দেখা ওয়াটার হোলটার কাছে। কিন্তু এরপর ইব্রাহিমের শত তাগাদা সত্ত্বেও আর এক কদম সামনে বাড়তে রাজি হলো না কেউ। অজ্ঞাতা ওখানেই ক্যাম্প করলো ওরা। ময়দার রুটি আর খেজুর দিয়ে পেট ভরালো সবাই। রুপার্টকেও দেওয়া হলো খাবার। এ সময় পাশের এক ঝোপ থেকে বেরিয়ে এলো এক বুড়ো আর দুই বুড়ি। তাদের একজন আবার অন্ধ। ইব্রাহিমের দলটাকে দেখে ভয়ে লুকিয়ে পড়েছিল ওরা। এখন ওদের খেতে বসতে দেখে বেরিয়ে এসেছে। খানিক খাবার চাইল ওরা। আরব রীতি অনুযায়ী খাদ্য প্রার্থীকে ফিরিয়ে দেয়া হয় না, তাই খাবার পেল ওরাও। খাওয়া শেষে জিজ্ঞেস করলো ওদের ইব্রাহিম, দুই মহিলা আর এক পুরুষ লোককে যেতে দেখেছে কিনা এদিক দিয়ে। দেখেছে, জবাব দিল ওরা। সেটা অন্তত 30 ঘন্টা আগে। স্পষ্ট বুঝলো ইব্রাহিম পাখি পালিয়েছে। আর সামনে বাড়বে না ইব্রাহিমের লোকেরা, ভয় পাচ্ছে। আরও এগোলে ধরা পড়ে যেতে পারে মেয়ার বাহিনীর হাতে। তাহলে বাড়ির মুখ আর দেখতে হবে না কাউকে। রাগে পাগল হওয়ার দশা ইব্রাহিমের। পুরোপুরি ব্যক্তিগত কারণে লড়াই বাঁধিয়েছে সে। দামি কিছু মাল সমান পেয়েছে বটে, কিন্তু কোনোভাবেই এতগুলো মানুষের মৃত্যুর ক্ষতিপূরণ হতে পারে না তা। বাড়ি ফিরে এদের আত্মীয় স্বজন, বিশেষ করে স্ত্রী কন্যাদের কাছে কি জবাব দেবে ভেবে কালঘাম ছুটে যাচ্ছে ওর উপর। অন্তু ভালো করেই জানে রুপার্টের কিছু হলে কঠিন প্রতিশোধ নেবে খেদিব। সন্দেহের কোনো অবকাশ নেই এই বিষয়ে। সেফ ধুলোয় মিশিয়ে দেয়া হবে ওদের গোত্রকে। একটা মাত্র পথই এখন খোলা আছে সামনে, সদল বলে খলিফার দলে যোগ দেয়া। কিন্তু যার জন্য এত ঝামেলা তাকে তো পেল না এখনো। তামায় ফিরে গেছে মেয়েটা। সমস্ত অনর্থের জড়ো হচ্ছে ওর পুরানো শত্রু রুপার্ট। সে যদি মাঝখানে এসে বাগড়া না দিত, সব কিছুই থাকতো ইব্রাহিমের মুঠোর মধ্যে। তীব্র ঘৃণায় টকবক করে ফুটতে থাকলো বদমাস শেখের কালো অন্তর। মনে মনে বলল, আমার মুঠোয় আছিস তুই, মনের আশ মিটিয়ে শোধ তুলব আমি। তৎক্ষণাৎ ডেকে আনালো রুপার্টকে। কোনো খোঁজ খবর জানানোর জন্য ডাক পড়ল নাকি? টিটকারি সুরে জানতে চাইল যুবক। নাকি চলে এসেছে শেষ সময়? তাই যদি হয় তো দেরি কিসের? দ্রুত সেরে ফেলো শুভ কাজটা। অপেক্ষা করতে করতে ক্লান্ত আমি, এখন ঘুম চাই আমার, মরণ ঘুম। না, সে সময় আসেনি এখনো, বলল ইব্রাহিম। তবে প্রবাদ মনে পড়েছে একটা, ক্ষমা যে করে সেই দয়ালু। বিধর্মী হলেও সাহসী তুমি, সেজন্য ভাবছি দয়া দেখাবো। তোমার দয়ার মোটেও প্রয়োজন নেই আমার, নির্ভীক কণ্ঠে বলল রুপার্ট। তুমি বরং ক্ষমা চাও আমার কাছে। অতীতের অনেকবারের মতো এবারও খেদিবের বিশ্বাস ভঙ্গ করেছ তুমি। সম্পূর্ণ বিনা কারণে হত্যা করেছ আমার লোকদের। পাশ ফিরে দাঁড়ালো ইব্রাহিম। কিছু একটা পরামর্শ করলো সহযোগীদের সঙ্গে। কুটিল হাসি ফুটে উঠল মুখে। হাসিটা ধরে রেখেই বলল, এই মাটিতে ফেলো ওকে। আদেশ তামিল হলো। চিৎ করে ফেলা হলো রুপার্টকে। এরপর যে লোকটিকে এগোতে দেখল, বাকিদের কথোপকথন থেকে জানতে পারল পেশায় কসাই লোকটা। একটা তলোয়ার তুলে নিল হাতে। একই সময়ে চুলোর গনগনে আগুনে বর্ষার ফলা ঢোকাতে দেখা গেল আরেকজনকে। এবার সত্যি আতঙ্ক গ্রাস করতে শুরু করলো রুপার্টকে। মৃত্যুকে ভয় পায় না ও, কিন্তু অত্যাচার করা হলে 14 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো বেঁচে আছে রুপার্ট। গতদিন ওর ডান পাটা কেটে ফেলেছে ইব্রাহিমের কসাই। নষ্ট করে ফেলা হয়েছে বাঁ চোখটা।
বর্ষার তপ্ত ফলার ঠেকা দিয়ে ফুরিয়ে দেয়া হয়েছে গণ্ডদেশ। এখন উটের পিঠে বসিয়ে রাখা হয়েছে ওকে, গলায় ফাঁসির রশি লটকে দেওয়া হবে এখনই। কিন্তু তার আগে ইব্রাহিম চাইছে ওকে মস্কে নিতে। সিনা টান করে বসে আছে রুপার্ট, তীব্র যন্ত্রণায় কুঁচকে যেতে চাইছে শরীরটা, তবু ছিটে ফোটাও প্রকাশ করছে না অভিযোগ কিংবা করুণা প্রার্থনা। ওর সাহস আর সহ্য ক্ষমতা দেখে পাথর হৃদয় আরবরাও এমনকি ভুগতে শুরু করেছে আত্মগ্লানিতে। বলেছিল রুপার্টকে ছেড়ে দিতে, কিন্তু ইব্রাহিম নির্বিকার। দলের সবার নিরাপত্তার ধুয়ো তুলে থামিয়ে দিয়েছে ওদের। রুপার্টের নজর 100 গজ সামনে বালুর একটা টিলার দিকে। মনে হলো কিছু একটা নড়তে দেখছে মরুভূমিতে। দৃষ্টি বিভ্রম নয়তো? না, খেয়াল করে বুঝতে পারল বর্ষা হাতে সুসজ্জিত অন্তত 100 ঘোড়সওয়ারের দল ওটা। একটা মেয়েও রয়েছে ওদের মাঝে, ওর হাতেও লম্বা ফলার বর্ষা। ছড়িয়ে পড়েছে ওরা। ইব্রাহিমের লোকেরা এখনো খেয়ালই করেনি ওদের। জোরালো বাতাস আর নরম বালি মিলে চাপা পড়ে গেছে পায়ের আওয়াজ। রশি টান দে, হুকুম করলো ইব্রাহিম। অর্ধচন্দ্র আকারে ঘিরে ফেলছে ওদের অচেনা লোকগুলো। দেখতে পাচ্ছে রুপার্ট। মনে হলো স্বপ্ন দেখছে না তো। পর মুহূর্তেই বুঝতে পারলো স্বপ্ন নয়, বাস্তবেই ঘটছে এটা। বিকট চিৎকার ছেড়ে ঝাঁপিয়ে পড়ল আগন্তুক ঘোড়সওয়ারেরা। একটাই নাম উচ্চারিত হচ্ছে সবার মুখে, টামা টামা। শব্দটা শুনেই সর্বশক্তিতে রুপার্টের দিকে বর্ষা ছুড়ল শেখ, কিন্তু হাত সামান্য কেঁপে যাওয়ায় যুবকের মাথায় সিঁথি কেটে বেরিয়ে গেল ফলাটা। আক্রমণকারীরা কে বুঝতে বাকি নেই রুপার্টের। আতঙ্কিত চিৎকার, হইচই আর আর্তনাদের রোল উঠল। থেমে যেতেও সময় লাগলো না বেশি। মারা পড়েছে অনেকে, ধরাও পড়েছে কম নয়। শেখ ইব্রাহিমও রয়েছে এই দলে। উটের পিঠে চেপে রুপার্টের সামনে এসে দাঁড়িয়েছে টামার রাজকুমারী মিয়া। আতকে উঠল ওর দুরবস্থা দেখে। হাত থেকে বর্ষা ফেলে দিয়ে লাফিয়ে নামলো মাটিতে। আরবি আর বিচিত্র ইংরেজিতে সমানে সাপান্ত করছে ইব্রাহিম ও তার দলকে। প্রচণ্ড রাগে গনগন করছে চোখজোড়া। চিৎকার করে হুকুম জারি করলো, যে কজন জীবিত রয়েছে এখনও হাজির করা হোক ওর সামনে। তামিল করা হলো হুকুম। সুস্থ আহত প্রত্যেককে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে আসা হলো রাজকুমারীর সম্মুখে। হেম শীতল হিংস্র কণ্ঠে বলল মিয়া, ইংরেজ লর্ডের সঙ্গে যা করেছে ওরা, ওদের সঙ্গেও তাই করা হোক। শুধু শেখ ইব্রাহিমের 2 হাত 2 পা বিচ্ছিন্ন করে ফেলবে। দুর্বল কণ্ঠে বাধা দিতে চাইল রুপার্ট। লেডি, অসভ্য ওরা, ক্ষমা করুন ওদের। আমার খাতিরেই করুন না হয়। চুপ থাকুন বে, হেসে উঠল মিয়া। আমাকে আশ্রয় দেওয়ার জন্যই আপনার এই দুর্দশা। এর ফল ওদের ভোগ করতেই হবে। যেন মানবী নয়, কথা বলছে প্রতিশোধের দেবী। জ্ঞান হারালো রুপার্ট। আবার যখন চোখ মেলে চাইল, দেখল শুয়ে আছে মিয়ার কোলে। ওর ক্ষতের শুশ্রূষা করছে বাকিটা। পর মুহূর্তেই দেখতে পেল ভয়ানক দৃশ্যটা। হত্যা করা হয়েছে ইব্রাহিমের দলের প্রত্যেককে। কাটা গাছে ঝুলছে ওদের মৃতদেহ। 23। এই ঘটনার পর অনেক দিন পর্যন্ত প্রায় বেহুশ হয়ে রইল রুপার্ট। যখনই সচেতনতার কাছাকাছি এলো, চোখের সামনে বারবার ভেসে উঠল কাটা গাছে ঝুলে থাকা প্রাণহীন দেহগুলো। ব্ল্যাক পাস পেরিয়ে পালকিতে করে বেহুশ ওকে নিয়ে আসা হয়েছে গোপন টামা নগরীতে। অদ্যাবধি কোনো শ্বেতাঙ্গ ব্যক্তির পা পড়েনি এখানে। রূপপারটি প্রথম। ছোট্ট এই মরু নগরকে চারদিক থেকে ঘিরে রেখেছে দুর্লভ পাহাড় প্রাচীর। বংশানুক্রমে টামার বর্তমান শাসিকা লেডি মিয়া। খুব বেশি নয় নগরীর লোকসংখ্যা, গোত্রটাও ছোট। অস্ত্রধারণের উপযুক্ত পুরুষ রয়েছে সাকুল্যে 400-র মতো। বহিরাগতদের মোটেও পছন্দ করে না আত্মগর্বে গর্বিত এ গোত্রের লোকেরা। বিয়ে থাও করে না কখনো বাইরের কোনো গোত্রে। ফলে অবধারিতভাবে লক্ষণীয় হারে হ্রাস পাচ্ছে জনসংখ্যা। অসাধারণ ওদের ঘরবাড়ির নির্মাণ শৈলী। বেশ কয়েকটি প্রস্তর নির্মিত মন্দির দাঁড়িয়ে
ধারের পারে, যদিও বেশিরভাগই ভাঙা। দারুণ উর্বর জমি এখানকার। পর্যাপ্ত উৎপাদন হয় ফসলাদির, যথাযথভাবে মজুত ও বন্টন করা হয় সেগুলো। ফলস্বরূপ দারিদ্র বা অভাব কী জিনিস জানে না টামার অধিবাসীরা। লেডি মেয়ার ঘরে স্থান হয়েছে রুপার্টের। স্বয়ং বাকিতা নিয়েছে ওর শুশ্রূষার দায়িত্ব। অবশ্য নেটিভ ডাক্তারও রয়েছে একজন। অনেক আফ্রিকান ওঝার মতো হালকা পাতলা সার্জারি জানে সেও। রুপার্টের পায়ের কাটা অংশ থেকে চেঁচে তুলে ফেলেছে পোড়া মাংস, মাখিয়ে দিয়েছে গাছগাছরা থেকে নিজের আবিষ্কৃত একটা মলম। আশা বিশেষ আর কোনো জটিলতা থাকবে না এরপর। দ্রুতই সেরে উঠবে ক্ষতটা। চোখের ক্ষতেরও চিকিৎসা করার চেষ্টা করল লোকটা, তবে এত জটিল বিষয়ে স্বভাবতই কম জ্ঞান এদের। সেজন্য অপর চোখটাতেও সমস্যা দেখা দেয়া আটকাতে পারল না। বেশ কিছুদিন লাগলো মোটামুটি সেরে উঠতে। প্রথম যখন সচেতনভাবে চোখ খুলো, ভাবলো রাত বুঝি তখন, কারণ অন্ধকার ছাড়া দেখতে পাচ্ছে না কিছুই। দীর্ঘক্ষণ মনেই করতে পারেনি কোথায় রয়েছে। অনেকটা সময় লাগলো নিজেকে ফিরে পেতে। তারপর যখন মনে পড়ল সব, মনে হয়েছে পেছনে ফেলে এসেছে দুঃস্বপ্নের প্রহর। রুপার্টকে জাগতে দেখল মিয়া। দেখল চেহারায় নানান অভিব্যক্তি খেলা করতে। লোকটাকে চারপাশে হাতড়াতে দেখে বুঝে নিল হারিয়েছে দৃষ্টিশক্তি। মুখ খুলল ও। অনেক লম্বা সময় ঘুমিয়েছেন বে। আপনি কি সেই লেডি মিয়া, দেবতার জন্য অর্ঘ্য নিয়ে গিয়েছিলেন আবু সিম্বেল মন্দিরে? নিশ্চিত হতে চাইল রুপার্ট। হ্যাঁ হ্যাঁ, আমিই লেডি মিয়া। আমার মতন কণ্ঠস্বর নেই আর কারো। আর কেউ ইংরেজিও বলতে পারে না এখানে। গণ্ডমূর্খ সব। বলতে বলতে আগ্রহ নিয়ে তাকালো মিয়া। বুঝতে চাইল কতটুকু মনে আছে রুপার্টের। দেবতার অর্ঘ্য ফেলে দিয়েছিলাম আপনার গায়ে পায়ে, বাকিটা বলে। সে কারণে ক্ষুব্ধ হয়েছেন দেবতারা। সেই রোষেই পা হারিয়েছেন আপনি। গলাটা কেঁপে গেল ওর। নিজেকে সামলে নিয়ে বলল, তবে কুসংস্কার বলেই মনে হয় ওসব। সেফ তো পাথরের মূর্তি বই, অন্য কিছু নন দেবতারা। আপনার পায়ে অর্ঘ্য পরার সঙ্গে তাই সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যের যোগ নেই কোনো। শুনে হেসে ফেলল রুপার্ট। আমার পা আর চোখের প্রকৃত অবস্থা খুলে বলুন দয়া করে। ভয় পাবেন না, সামলে উঠেছি আমি, সইতে পারবো সব। রুপার্টের হাতটা নিজের হাতে তুলে নিল মিয়া। নেটিভ আরবিতে বলল ওর কাহিনী। বাকিটা আর ভীতকে নিয়ে উটের পক্ষে যতটা দ্রুত ছোটা সম্ভব মরুতে সেভাবেই ছুটেছে ওরা। একটা ওয়াটার হলে ক্ষণিকের জন্য থেমেছে খাওয়ার উদ্দেশ্যে। যেমনটা জানে রুপার্ট, ব্ল্যাক পাসে ঢোকা মাত্রই নিজেদের 100 লোক পেয়ে যায় ওরা। আগে যে দূত পাঠিয়েছিল সেই ডেকে আনে দলটা। সঙ্গে সঙ্গে ওদের নিয়ে রুপার্টদের সম্ভাব্য অবস্থান অনুমান করে ছুট দেয় গোটা দল। বাকিটা আর গোত্রের আমির অবশ্য বলেছিল মিয়াকে টামায় চলে যেতে, বাকিটা ওরাই দেখবে। যায়নি মিয়া, এবং দলের নেতৃত্ব নিজ হাতে তুলে নিয়ে সর্বোচ্চ গতিতে ছুটিয়ে এনেছে দলটাকে। দূর থেকেই দেখতে পেয়েছে ওয়াটার হোলের ধারে ধোয়া আর রান্নাবান্নার চিহ্ন। বুঝেছে ওখানেই আস্তানা গেড়েছে ইব্রাহিম। তারপর থেকে খুব সাবধানে এগিয়েছে, নীরবতা বজায় রেখে। গলায় রশি আটা অবস্থায় উটের পিঠে ওকে বসে থাকতে দেখে কেমন লেগেছে সেটাও বলল মিয়া। যেন একটা আগুন জ্বলে উঠল আমার ভেতর। খুনের নেশায় তপ্ত হয়ে উঠল বাতাস। রক্তের গন্ধে ভারী হলো মরুর বালি। সঙ্গে সঙ্গেই প্রতিজ্ঞা করলাম, কিছু যদি হয় আপনার, বদলা নেব আমি, কঠিন বদলা। ধুলোয় মিশিয়ে দেব ওদের। ওয়াদা পূরণ করেছি আমি রুপার্ট বে। বদমাশদের কাউকে পালাতে দিইনি। নিজ হাতে বর্ষা ঢুকিয়েছি ইব্রাহিম কুত্তার বুকে। মরার আগে আমার পা ধরে প্রাণ ভিক্ষা চেয়েছে কুত্তাটা, মাফ করিনি আমি। একটু কেঁপে উঠল রুপার্ট। ভুল করেছেন লেডি, দয়া দেখানোর দরকার ছিল ওদের। আমাদের পবিত্র বইয়েও এ কথাই লেখা রয়েছে, শত্রুকে ভালোবাসো। ওহ, মাফ করবেন, ওসব বোধ হয় জানা নেই আপনার। না বে, জানি, কিন্তু ইব্রাহিম জোর খাটাতে চেয়েছে আমার উপর, জোর করে হেরেমে ঢোকাতে চেয়েছে আমাকে। তবু ওকে ক্ষমা করতে পারতাম, কিন্তু আমাকে আশ্রয় দেয়ায় হামলা করেছে আপনার উপর। সরাসরি
শত্রুতা সেটা আমার সঙ্গে। উপরন্তু যখন দেখলাম অন্ধ করে দেয়া হয়েছে আপনাকে, বিচ্ছিন্ন করা হয়েছে ডান পাটা, এমনকি ফাঁসিতে ঝোলানোর জন্য তুলে দেয়া হয়েছে উটের পিঠে, এসব কিভাবে ক্ষমা করব আমি? আফসোস, 100টা প্রাণ নেই ইব্রাহিমের, থাকলে 100বার কাজ কবজ করতাম ওর জান। না, কঠিন হৃদয়ের মেয়ে বলে ভাববেন না আমাকে, নির্দয়ও নই। জিজ্ঞেস করুন আমার লোকদের, বিনা কারণে কাউকে কখনো আঘাত করিনি, কিন্তু আপনাকে ওই অবস্থায় দেখে সামলাতে পারিনি নিজেকে। শেখ ইব্রাহিম নামের কুত্তাটাকে নিজ হাতে শাস্তি দিতে পেরে সন্তুষ্ট আমি। তাতে অন্যায় হয়ে থাকলে প্রায়শ্চিত্ত করতে রাজি তার জন্য। আপনার অবস্থা দেখে কি চেয়েছিল বাকি তা জানেন? দ্রুত কিংবা সহজ নয়, ধীরগতির মৃত্যু দিতে। দীর্ঘশ্বাস ফেলল রুপার্ট। যা হয়েছে হয়েছে, ফেরানো তো আর যাবে না। বড় কঠিন আর কুটিল জায়গা এই মরুভূমি। প্রার্থনা করি আমাদের অন্যায়গুলো যেন ক্ষমা করে দেন দয়াময় ঈশ্বর। মেয়া ওর হাতটা আবার নিজের হাতে তুলে নিলে বাধা দিল না যুবক। মুহূর্তখানেক চুপ থেকে জিজ্ঞেস করলো, আমার দৃষ্টি কি ফিরে পাবো লেডি, নাকি চিরতরে অন্ধ হয়ে গেছি আমি? জানি না বে, এখানকার চিকিৎসকরাও বলতে পারছে না। প্রার্থনা করি তা যেন না হয়। এখন ঘুম দিন তো একটা, শিওরে বসে থাকবো আমি। ঘুম পাড়ানি গান ধরল মিয়া, অতি প্রাচীন কথার সুর। কে জানে, হয়তো ফারাওদের আমল থেকেই গানটা গেয়ে যাচ্ছে ওরা। এভাবেই টামানগরীতে নতুন জীবন শুরু হলো রুপার্টের। খুব ধীরে শক্তি ফিরে পেতে শুরু করেছে ও। তবে পরবর্তী 3 মাস কিছুই দেখতে পেল না চোখে। এ সময় একটা কুকুরকে রীতিমতো প্রশিক্ষণ দিয়ে রুপার্টের হাতের সঙ্গে রশি দিয়ে বেঁধে দিল মিয়া। ওটার সহায়তায় তুলনামূলক সহজ হলো চলাফেরা। ওর যাবতীয় শুশ্রাষার ভার নিজের হাতে তুলে নিয়েছে মিয়া। এমনকি রুপার্ট যখন ঘুমিয়ে পড়ে তখনও ওর উপর নজর রাখে মেয়েটা। শেষে এমন দাঁড়ালো অবস্থা, রীতিমতো আপত্তি জানাতে হলো ওকে মিয়ার ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে। পরদিন বাখিতা এলো ওর সেবার জন্য, কিন্তু এরপর আবার যে কে সেই। আবার নিজের মুঠোর মধ্যে মেয়ার উষ্ণ হাত খুঁজে পেল রুপার্ট। তবে তৎক্ষণাৎ বুঝতে পারল না নিঃস্বার্থ এই সেবা শুশ্রূষার মধ্যে বন্ধুত্বের বাইরে অন্য কিছু থাকতে পারে কিনা। বুঝবেই বা কীভাবে? ওর অবস্থান তো এখন একেবারেই নাজুক, অথর্ব প্রায়, মারাত্মক অসহায় শারীরিক ও মানসিকভাবে। বলা চলে সব হারানো পথের ভিক্ষুকের মতো। অপরদিকে নিজ এলাকার রানী লেডি মিয়া। সে কারণে ভিন্ন কোনো চিন্তাই আসেনি রুপার্টের মনে। কিন্তু কদিন পরেই মেয়েটার কমনীয় স্পর্শ আর কণ্ঠস্বরে অন্য সুর খুঁজে পেল ও। সতর্ক ঘণ্টি বাজতে শুরু করলো মাথায়। কথায় কথায় একদিন সামনে নিয়ে এলো স্ত্রীর প্রসঙ্গ। এমনকি পকেট ঘড়ির ভেতর আইভরিতে খোদাই করা এডিটের প্রতিকৃতিটাও দেখালো মেয়েকে। জিনিসটা হাতে নিয়ে গভীর মনোযোগের সঙ্গে দেখল মেয়েটা। ঝড়ের পূর্ব মুহূর্তের মতো থমথমে স্বরে মন্তব্য করল, খুবই সুন্দর মহিলা, কিন্তু ও কি আপনার সত্যিকারের স্ত্রী? তাই যদি হয় তো মিশরে না থেকে ইংল্যান্ডে কি করছে? অসুস্থ তো নয়, আবার এমনও তো নয় যে সন্তানের দেখাশোনা করছে। রুপার্টকে তখন ব্যাখ্যা দিতে হলো যে গরম সইতে পারে না এডিথ। শীতল দেশের মহিলাদের মনটাও শীতল, মন্তব্য করল মিয়া। গরমের দেশে থাকে উষ্ণ মনের সহৃদয়া স্ত্রী। কোনো উত্তর খুঁজে না পেয়ে কুকুরটাকে ডাকলো রুপার্ট। বলল যে বাইরে যেতে পারলে ভালো লাগবে ওর। বেরোলো ও সামনের বাগানে। শরীরের অবস্থা একটু ফিরতে শুরু করতেই কায়রোতে গভর্নর জেনারেলের উদ্দেশ্যে মিশন ব্যর্থ হওয়ার রিপোর্ট পাঠালো রুপার্ট। নিজে তো লিখতে পারে না, বক্তব্য শুনে লিখে দিল মিয়া। দূতের হাত দিয়ে পাঠানো হলো চিঠিটা। আরও একখানা পত্র নিয়ে গেল দূত, এডিথকে লেখা। পরে জানতে পারে রুপার্ট চিঠিটায় পুনচ্চ দিয়ে আরও একটা প্যারা যোগ করেছে মিয়া। রুপার্ট বের শ্বেতাঙ্গ স্ত্রীকে লিখছে লেডি অব টামা। মোটেও চিন্তা করবেন না আপনার স্বামীকে নিয়ে।
যথাযথ দেখাশোনা করা হচ্ছে ওর। সর্বন্তকরণে লোকটাকে ভালোবাসি আমি, বাসবো নাই বা কেন? অনেক করেছেন তিনি আমার জন্য, খুইয়েছেনও অনেক। আশা করি যেদিন দেখা হবে আমাদের কোনো মনোমালিন্য হবে না দুজনের মধ্যে। মেনে নিচ্ছি যে ইংল্যান্ডে আপনিই রূপাটের সব কিছু, কিন্তু এখানে আমার কথাই সব। সম্ভাষণ ও সম্মান জানিয়ে শেষ করছি, আপনার বোন মিয়া। ব্যাপারটা জানতে পেরে হতভম্ব হয়ে পড়ে রুপার্ট। তবে দুটো চিঠির একটাও পৌঁছায়নি জায়গা মতো। সপ্তাহ না ফেরতেই ফিরে আসে দূত, জানায় যে জাবালে মারুর ওপারে যেতে পারেনি সে। তুলকানাম কাণ্ড চলছে সেখানে। একদিকে খলিফার লোকে গিজগিজ করছে দেশ, অপরদিকে রয়েছে খেদিবের লোকেরা। নিরাপদে কায়রো ফিরেছে আবদুল্লাহ, বুঝে নিল রুপার্ট। গভর্নরের কাছে রিপোর্ট করেছে শেখ ইব্রাহিমের কুকীর্তির কথা, জানিয়ে দিয়েছে সদল বলে মারা পড়েছে ও বদমাস্টার হাতে। সে কারণে ইব্রাহিমের গোত্রের হিসাব নিতে লোক পাঠিয়েছে গভর্নর। মাথার উপর কিয়ামত নাজিল হতে যাচ্ছে জানতে পেরে খলিফার কাছে আশ্রয় প্রার্থনা করে গোত্রের লোকেরা। সেই আবেদনে সাড়া দিয়ে বেশ কজন আমিরের অধীনে বড়সড় এক দল পাঠায় খলিফা। সন্দেহ নেই ইব্রাহিম ও তার দলের লোকদের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় তারা। বলা বাহুল্য, খেদিব বা গভর্নরের বিরুদ্ধে ওদের বিদ্বেষমূলক মনোভাব এতে বেড়েছে বই কমেনি। খলিফার পাঠানো দলটা এতই বড় ছিল যে ওদের বিরুদ্ধে কিছুই করা ছিল না গভর্নরের দলটার। জাবালে মারু আর নীলের কিনারা বরাবর অবস্থান নেয় তারা। আবার চিঠি পাঠালো রুপার্ট। দুজন দূত গেল এবারে, কিন্তু এবারও ফিরে এলো চিঠি দুটো। তবে দূত ফিরেছে একজন। মাহদিবাদীদের একটা পোস্টে ধরা পড়ে গিয়েছিল ওরা। একজন কোনো মতে পালাতে পেরেছে জান নিয়ে, অপরজন প্রাণ হারিয়েছে বর্ষার আঘাতে। এই ঘটনার পর বাইরের জগতের সঙ্গে যোগাযোগের চেষ্টা বাদ দেয় রুপার্ট। খুবই মনোকষ্টে কাটছে ওর দিন। একে তো শারীরিকভাবে অক্ষম, তার উপর মিশনটাও ব্যর্থ পুরোপুরি। জানতে পেরেছে যে শেখদের উপর ভরসা করে এসেছিল এখানে, সবাই এখন খলিফার বিশ্বস্ত অনুচর। ধ্বংস হয়ে গেছে রুপার্টের কেরিয়ার। খুব সম্ভব এডিথ সহ লন্ডনে সবাই বিশ্বাস করে বসে আছে মারা গেছে ও। স্ত্রী আর মায়ের কষ্টের কথা চিন্তা করে বেঁচে থেকেও মরে যাওয়ার অবস্থা যুবকের। কিন্তু কি বা করার আছে? নিয়তির সামনে সেফ তো একটা পুতুলও, কেবল প্রার্থনাই করতে পারে এখন ঈশ্বরের কাছে। এক বিকেলের কথা, মারাত্মক গরম পড়েছে। একটা আঙ্গারিবের আঙ্গারিব চৌকি সদৃশ্য বিছানা, কাঠ বা বেতের ফ্রেমের একদিক থেকে অপর দিকে রশি বেঁধে তৈরি করা হয়। উপর শুয়ে আছে রুপার্ট। একটানা বেশিক্ষণ বসে থাকতে পারে না ও, বেজায় যন্ত্রণা হয় কাটা পায়ে। ওর সামনে একটা টুলে বসে আছে মিয়া, হার্প সদৃশ্য বাদ্যযন্ত্র বাজিয়ে মিষ্টি একটা গান ধরেছে। প্রাচীন মিশরীয় ভাষার গানটা শেষ হতেই দরদর করে পানি নেমে এলো চোখ থেকে। পাশে রেখে দিল হাতের যন্ত্রটা। রুপার্ট জানে ওর দিকে তাকিয়ে আছে মিয়া। দৃষ্টিটা অনুভব করতে পারছে ও। খুব জানতে ইচ্ছে করছে কেমন দেখাচ্ছে মেয়েটাকে। চেষ্টা করলো চেহারাটা মনে করার। মাত্র 3 বার দেখেছে ও মেয়েকে। প্রথমবার আবু সিম্বেল মন্দিরের অন্ধকারে, দেখা বলা চলে না এটাকে। দ্বিতীয়বার উপত্যকায় যখন ওকে বিদায় জানিয়ে চলে আসে ওরা। শেষবার দেখেছে দলবল নিয়ে যখন উদ্ধার করতে এসেছিল রুপার্টকে। গোনায় অবশ্য ধরা যায় না এটাকেও। ততক্ষণে প্রায় ঘোরের মধ্যে চলে গিয়েছিল। অভ্যাসের বশে মেয়ার দিকে মুখ ঘোরালো রুপার্ট। তখনই মনে হলো গোলাটে মেঘের মতো কালচে কিছু একটা উঠতে লাগলো চোখের সামনে। ঈশ্বর! বুঝতে পারল মেঘ নয়, কোনো মহিলার অবিন্যস্ত চুল ওটা। তারপর সেই চুলের ফ্রেমে রূপ নিতে শুরু করলো আফসা একটা চেহারা। স্পষ্ট হলো ধীরে ধীরে। মিয়ার চোখ জোড়া আর কান্না ভেজা মুখটা দেখতে পেল রুপার্ট। অনিন্দ্য সুন্দর চেহারাটা দেখে মনে হলো স্বর্গের কোনো অপ্সরা।
আরেক দিকে মুখ ফেরালো রুপার্ট। নিশ্চয় কল্পনার চোখে দেখেছে দৃশ্যটা। চোখ ফেরালেই গায়েব হয়ে যাবে। কিন্তু না, অমূলক ওর ধারণা। হাতের উপর থুতনি রেখে বসে আছে মেয়েটা। কাঁদছেন কেন মিয়া? নরম কণ্ঠে বলল রুপার্ট। লাফিয়ে উঠে দাঁড়ালো তরুণী। দ্রুত হাতের পিঠে চোখ মুছে বলল, কই, কাঁদছি কোথায়? মোটেও কাঁদতে শোনেননি আমাকে রুপার্ট বে। শুনিনি মিয়া, দেখেছি। চোখের জলে ভিজে গেছে গাল দুটো। উপলব্ধি করল মিয়া, দৃষ্টি ফিরে পেয়েছে রুপার্ট। খুশির চোটে চিৎকার শুরু করলো আরবিতে। এক মুহূর্ত পরেই টান দিয়ে মাথা থেকে ঘোমটা খুলে ছুঁড়ে দিল রুপার্টের দিকে। উত্তেজিত রীতিমতো। নিজেকে সামলানোর চেষ্টা করতে গিয়ে কেঁদে ফেলল হু হু করে। কাঁদতে কাঁদতেই হাঁটু মুড়ে বসে পড়ল যুবকের পাশে। সিক্ত কণ্ঠে বলল, জানতে চান কেন কাঁদছিলাম? আমার কারণেই আপনার এ হাল হয়েছে, সেজন্য। কোনোভাবেই এটা মানতে পারছি না আমি। ভেঙে খান খান হয়ে যাচ্ছে হৃদয়টা। বড় ভালোবাসি আপনাকে। আমার জন্য মরতে বসেছিলেন আপনি। উঠে বসল রুপার্ট। যে ভয়টা পাচ্ছিল এতদিন ধরে, সেটাই বাস্তব হয়ে দেখা দিয়েছে আজ। সমস্যাটা প্রকট, কিভাবে সামাল দেবে বুঝতে পারছে না রুপার্ট। বসুন মিয়া, বলল। শুনুন আমার কথা। বলুন, শুনছি। মিয়া, মরি আর মরিয়ার মতো বলল রুপার্ট। যেভাবে ভাবছেন আদেও তা সম্ভব নয়। জানি ভীষণ মর্মবেদনায় ভুগছেন আপনি আমার জন্য। হয়ে পড়েছেন আবেগপ্রবণ। কিন্তু আমি যে বিবাহিত। কিছু বলছে না তরুণী। পাথরের মতো নিশ্চল। চেহারায় ফুটে উঠেছে বেদনার ছাপ। শেষমেশ বলল, আমায় ঘৃণা করেন বে? আমায় ঘৃণা করেন বে? অবশ্যই না, বরং উল্টো। খুবই পছন্দ করি আপনাকে। ধন্যবাদ। তবে কি দেখতে খারাপ আমি? না না, আমার দেখা সুন্দরতম নারীদের একজন আপনি। আবারও ধন্যবাদ বে। তাহলে হয়তো রেগে আছেন আমার উপর। আমার কারণেই হারিয়েছেন আপনার চোখ, পা আর বিশ্বস্ত লোকদের। না না মিয়া, এভাবে ভাববেন না। কোনো দোষ নেই আপনার। কোনো রাক্ষোভ নেই আপনার প্রতি। ভাগ্যের খেলা সবই। হ্যাঁ, ঠিকই বলেছেন। ভাগ্যই তো। আমিও তাই ভাবি। সবাই আমরা ভাগ্যের হাতের কিরণক। তাহলে ঘৃণা করেন না, অসুন্দর মনে করেন না, রেগও নেই আমার উপর। তবে কেন প্রত্যাখ্যান করছেন আমাকে? উঠে দাঁড়ালো মিয়া। হয়তো আপনার মনের মতো নই আমি, কিন্তু কথা দিতে পারি, খুব ভালো স্ত্রী হব আপনার। উপহার দেব সন্তান সন্ততি। আমৃত্যু ভালোবাসবো আপনাকে। বাইরের লোকদের ঘৃণা করে করে আমার দেশের লোকেরা। সেই তারাও পছন্দ করে করে ফেলেছে আপনাকে। সেরা সাহসী লোক আপনি। আমার বিয়েতে উৎসব করতে চায় ওরা। কেন বুঝতে চাইছেন না? বিবাহিত আমি। খেপে গেল রুপার্ট। কি হয়েছে তাতে? দুজন স্ত্রী তো থাকতেই পারে একজন পুরুষের। তা হয় না মিয়া। ইংলিশ আইনে একটা বিয়েই আইনসম্মত একজন পুরুষের জন্য। আপনিও জানেন এই আইনের কথা। জানি, লাক্সরে থাকতে শুনেছি। কিন্তু ভাবতাম মিশনারিদের বাকোয়া যেটা। অনুচিত বহু কাজ করতে দেখেছি কিনা সাদা মানুষদের। ঠিক আছে, আপনি যদি গ্রহণ করতে না চান আমাকে, এখানে ইতি টানছি ব্যাপারটার। আত্মহত্যা করব আমি, ব্যাস। আপনি তো অবুঝ নন মিয়া। তারপরে যদি মানতে না চান, তাহলে আপনি নন, আমাকেই আত্মঘাতী হতে হবে। রাগ করবেন না, শুনুন আগে আমার কথাটা। মোটেও অযোগ্য ভাবছি না আপনাকে। শান্তভাবে বোঝার চেষ্টা করুন আমার কথা। ইংরেজি বাদ দিয়ে আরবিতে বলা শুরু করলো রুপার্ট। মেয়ার যাতে বুঝতে সুবিধা হয়। বুঝিয়ে বলল, ওর দৃষ্টিতে যেটা ঠিক বলে মনে হচ্ছে, পশ্চিমা আইনে অন্যায় আর পাপ বলে গণ্য করা হয় সেটাকে। ধর্মমতে বিয়ে করেছে ও। দ্বিতীয় কোনো মেয়ের দিকে তাকাবে না। ধর্ম আর ঈশ্বরকে সাক্ষী রেখে শপথ করে এসেছে স্ত্রীর কাছে। তারপরেও যদি করে বসে এমন কিছু, সেটা হবে ধর্ম অবমাননা, উপরন্তু ওয়াদার বরখিলাপ। পরিণামে শেষ বিচারের দিনে দোষী সাব্যস্ত হবে ও শাস্তি হিসেবে ছিঁড়ে খুঁড়ে ফেলা হবে ওর আত্মাকে। গভীর মনোযোগের সঙ্গে কথাগুলো শুনল মিয়া। চেহারা দেখে মনে হলো বুঝতে শুরু করেছে রুপার্টের বক্তব্য।
এখনো রেগে আছেন আমার উপর? এক মুহূর্ত থেমে প্রশ্ন করল রুপার। চান যে এখানেই থাকি আমি? তাই যদি চান, আর আর বলবেন না প্রেমের কথা। খুব বেশি কঠিন শর্ত হলে বলুন সেটা। সেক্ষেত্রে কাল সকালে চলে যাব আমি। তারপর? না বে, রেগে নেই আপনার উপর, বরং নিজের উপরই রাগ হচ্ছে আমার। না জেনে ধর্ম আর আইন বিরুদ্ধ আচরণ করতে পরিচিত করছিলাম আপনাকে। আমার দেখা সবচেয়ে ভালো মানুষ আপনি। আমিও ভালো হয়ে যাব এখন থেকে। তবে এ কথা কখনো বলবেন না যে ভালোবাসা যাবে না আপনাকে। সম্ভব নয় এটা। কাজেই চলে যাওয়ার চিন্তা বাদ। যদি মারা যান আপনি, তবে আমিও মরব। এখানেই বন্ধু হয়ে থাকুন আমার। বলুন, থাকবেন? বেশ, বাড়ি ফেরার সুযোগ পাওয়ার আগ পর্যন্ত থাকছি এখানেই। মনে করবেন না যে অসম্মান করছি আপনাকে। বরঞ্চ মা আর স্ত্রীর পর আপনিই সবচেয়ে সম্মানের পাত্রী আমার চোখে। যতদিন যতদিন বাঁচব বন্ধু হয়েই থাকবো, কথা দিচ্ছি। বন্ধুত্বের নমুনা হিসেবে মেয়ার হাত টেনে নিয়ে কপালে ঠেকালো রূপার। ছোট্ট করে চুমো খেলো হাতের পিঠে। ছুটে চলে গেল মেয়া। 24। পরের 3 দিন আর মেয়ার দেখা পেল না রূপার। একদিন ওর দেখাশোনা করতে এলো বাকিতা। ভীষণ গম্ভীর হয়ে আছে মহিলা, রীতিমতো কুলুপাটা মুখে। 10টা কথা বললে জবাব দেয় একটা। রূপাটের প্রশ্নের জবাবে একদিন বলল, দূরের এক গ্রামে গেছে মেয়া, ফসল দেখবে ওখানে। 2 পরিবারের মধ্যে ঝগড়া হয়েছে জমি নিয়ে, সেটারও ফয়সালা করবে। পুরো 3 দিন লাগবে ফিরতে। আরেকদিন বাকিতাকে বলল রূপাট, জানি আমার উপর রেগে আছো তুমি, কিন্তু তুমি তো জানো আমাদের আইন সম্বন্ধে। আর কেউ না বুঝলেও তুমি নিশ্চয় বুঝবে। আমি শুধু বুঝি। বোকার হদ্দ আপনি। খুব ভালো হতো যদি নাই আসতেন টামায়। আমার ভাগ্নে তো আর বিয়েই করবে না এখন। এর মানে হলো মৃত্যু ঘটছে প্রাচীন ও অভিজাত এক জাতির। সেটা তো আমার দোষ নয় বাকিতা। নিজে থেকেই আমার সহযাত্রী হয়েছিলে তুমি। দুর্ভাগ্য ডেকে এনেছো সবার জন্য। না, আপনিই ডেকে এনেছেন দুর্ভাগ্য। আপনি যদি মন্দিরে আমাদের উপর গুপ্তচর গিরি না করতেন, তাহলে দেবতার জন্য আনা অর্ঘ্য পায়ে পড়ত না আপনার। দেবতাও ক্ষুব্ধ হতেন না আপনার উপর। আপনার পা আর চোখও তাহলে জায়গা মতোই থাকতো। দেবতার অর্ঘ্য পায়ে পড়াতেই না আপনার অলিখিত দাসীতে পরিণত হলো আমাদের লেডি। হেসে ফেলল রূপার। নিজেও এসব বিশ্বাস করো না, তাই না বাকিতা? আমি কে কিসে আমি যে কিসে বিশ্বাস করি নিজেও জানি না বে। তবে এটা মানি যে দেবতারা আছেন। কেউ যখন ধর্মান্তরিত হয়, দুর্ভাগ্য দুর্বিপাক ডেকে আনেন তার বা তার সন্তানদের উপর। এই এলাকায় একমাত্র আমি ছাড়া প্রাচীন দেবতাদের পূজা কেউই করে না এখন। ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে গেছে মিয়া, আর তার ফল পাচ্ছেন হাতে নাতেই। আগেই বলেছিলাম দুর্ভাগ্য আসবে। সত্যি হয়েছে আমার কথা। তবে আপনাকে দোষ দিই না আমি, কারণ যেরকম মানসিক পরিবর্তন হয়েছে মেয়ার, আপনার জায়গায় অন্য কেউ হলে নির্ঘাত ঠকাতো ওকে। কিন্তু সাহসী মানুষ আপনি, ঠিকভাবেই সামলেছেন ওকে। এখন খারাপ লাগলেও আস্তে আস্তে হয়তো সেরে উঠবে ওর ক্ষত। যাক, একটা উপদেশ দিই বে। যে ফুলের ডাঁটা নিজ হাতে ভেঙেছেন, খুব নরম হাতে যত্নের সঙ্গে পরিচর্যা করবেন তার, নয়তো অল্প সময়েই সৌরভ হারাবে ফুলটা। 3 দিনের দিন ফের দেখা গেল মিয়াকে। লাল হয়ে আছে চোখ দুটো, তবে মুখখানা ফ্যাকাশে হলেও উৎফুল্ল। মনে হচ্ছে এ কয়দিনে মোটামুটি সামলে নিয়েছে নিজেকে। আর তুলল না বিব্রতকর প্রসঙ্গটা। দুটো ঘোড়ায় চেপে ঘুরতে বেরোলো ওরা। রূপাটকে তামানগর ঘুরিয়ে দেখাচ্ছে মিয়া। বড় এক বৃত্তের আকারে ওদের ঘিরে পাশে পাশে ছুটে চলেছে প্রহরীরা। বেশ বড় মরু উদ্যান টামা। দৈর্ঘ্যে 30 আর পোস্তে 15 মাইলের মতো। এখানকার কৃষিজমি মূলত পাহাড় থেকে নেমে আসা বৃষ্টি বিধৌত মাটি দিয়ে গড়া, ফলে ভীষণ উর্বর সেগুলো। সেচের পানি পাওয়ায় তেমন হ্রাস পায়নি উর্বরতা। লোকসংখ্যা কম এদিকে, খাবারের চাহিদাও কম। সে কারণে যতটুকু প্রয়োজন ঠিক ততটাই খাদ্যশস্য উৎপাদন করা হয়। প্রাচীন চাষ পদ্ধতি ওদের। দেখে শুনে মন্তব্য করল রুপার্ট, যদি 10 বছর থাকি এখানে কাজ করি এসব নিয়ে আপনাকে, তাহলে বানিয়ে দিতে পারবো সুদানের সবচেয়ে ধনী মহিলা। বেশ তো, তাই করুন না। সহাস্য
জবাব মিয়ার। রুপার্টের মনে হলো কেবল ধন সম্পদের কথা বোঝায়নি মিয়া, আরও কিছু অনুক্ত রয়ে গেছে কথার ভেতর। ধন সম্পদ থেকেও রুপার্টকে অনেক বেশি আকৃষ্ট করল ভগ্নপ্রায় মন্দিরগুলো। সবই রায়ের উপাসনালয়। মিশরের স্বর্ণযুগে যে নির্মিত হয়নি এগুলো বোঝা যায় স্পষ্ট। খুব সম্ভব টলেমির আমলে বানানো। আবিষ্কৃত কিছু লিপি থেকে ধারণা করা যায় ৩০তম রাজবংশের কোনো এক যুবরাজ মন্দিরগুলোর প্রতিষ্ঠাতা। পার্সানরা মিশর দখল করে নেয়ার পর ওখান থেকে এখানে পালিয়ে এসে ঘাঁটি গাড়ে ওই রাজপুত্র। রাজকীয়ভাবেই ধরে রাখা হয় এখানে রাজবংশের ধারা, কিন্তু বাইরের কেউ জানতেই পারেনি কতটা সমৃদ্ধ এই এলাকা। সেজন্য লোকচক্ষুর অন্তরালে থাকা এই মরুনগরের শান্তি বিঘ্নিত করার চিন্তাও আসেনি কারো মাথায়। একটা সমাধির গায়ে উৎকীর্ণ রায়ের আশীর্বাদ প্রাপ্ত উচ্চ ও নিম্ন মিশর এবং টামানগরের রাজা কথাটা দেখেছে রুপার্ট। রাজার যে মৃত্যুশালের কথা লেখা রয়েছে সমাধির বুকে, যীশুখ্রিস্টের তিরোধানের ৪র্থতম বছর সেটা। রুপার্টের কাছে মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় অংশ রাজাদের সমাধিস্থল। থিবসের মতো এখানে অবশ্য ভ্যালি অব দ্য কিংস বা এ ধরনের কিছু বানানো হয়নি, বরঞ্চ মন্দিরের নিচে পাথর খুঁড়ে গড়ে তোলা হয়েছে বিশাল আকার ভল্ট। এরপর মেফসিসের পবিত্র সারের সমাধিস্থল সেরাপিয়ামের মতো করে চেম্বার খোলা হয়েছে বাইরের দিকে, যার মুখে দাঁড়িয়ে মমির পোশাক আবৃত, মাথায় আমন রার মুকুট ও পালক শোভিত ওসাইরিসের বিশাল এক মূর্তি। সমাধিস্থলের প্রবেশ মুখেই রয়েছে বড়সড় একটা আন্ডারগ্রাউন্ড পুল। নীলনদকে প্রতিকায়িত করছে জলাধারটা, কারণ প্রাচীন মিশরীয় রীতিতে মৃত্যু পরবর্তী পাতাল যাত্রায় শবদেহ ভাসিয়ে দেয়া হয় নীলের জলে। ইট গেঁথে স্থানীয়ভাবে বন্ধ করে দেয়া হয়েছে সমাধির বাইরের দিকের কিছু চেম্বার। অন্যগুলো খোলা এখনও, বন্ধ করার পর আবার খোলা হয়েছে কোনোটা। তেমনই এক খোলা সমাধিতে কফিনে শায়িত প্রাচীন এক মৃতদেহ দেখতে পেল রুপার্ট। সমাধির মুখ খোলা হলেও মৃত ব্যক্তির শান্তি যেন বিনষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা হয়েছে। তরুণী এক রানীর শবও এটি। যীশুখ্রিস্টের জন্মের বছর কয়েক আগে মারা গেছে। এখনও প্রায় অবিকৃত দেহটা, মাথায় লতাপাতার নিপুণ নকশা খোদাই করা অপূর্ব এক মুকুট, কবজিতে ব্রেসলেট আর হাতে একখানা রাজদণ্ডও রয়েছে। রায়ের সূর্য প্রতীক হিসেবে ক্রিস্টালের একটা বল বসানো দণ্ডের মাথায়। মৃতের গা থেকে অলঙ্কারগুলো খুলে নিল মিয়া, নিজেই পড়ল সেগুলো। এমনভাবে রুপার্টের মুখোমুখি দাঁড়ালো ওই যেন মিশরের প্রকৃত রানী। লণ্ঠনের মৃদু কিন্তু উষ্ণ আলোয় অভাবিত সৌন্দর্য নিয়ে দণ্ডায়মান যেন সৌন্দর্যের দেবী। অস্বস্তি লাগতে লাগলো রুপার্টের। আসুন, আপনাকে আমার কবর দেখাই, বলল মিয়া। বেশ কয়েকটা সমাধি পেরিয়ে আলাবাস্টার নির্মিত দারুণ সুন্দর এক কবরের সামনে গিয়ে দাঁড়ালো ওরা। দুজনের জন্য বানানো ওটা। বুক অব ডেড থেকে খোদাই করা কিছু একটা, তবে নামের জায়গাটা ফাঁকা। ঢাকনা দেখেই বোঝা যাচ্ছে কখনোই বন্ধ করা হয়নি মুখটা। বলা বাহুল্য কেউ কখনো সমাধিস্থ হয়নি এখানে। কৌতূহল বশত জিজ্ঞেস করল রুপার্ট, যাদের জন্য বানানো হয়েছিল কোথায় তারা? জানি না, জবাব দিল মিয়া। অন্য কোথাও মারা গেছে নয়তো নিহত হয়েছে শত্রুপক্ষের হাতে। নিজেদের মধ্যে কলহ বিবাদে দুজন এক কবরে থাকবে না বলে সিদ্ধান্ত নিয়েছে কিনা তাই বা কে বলতে পারে। ক্ষোভটা একদম আমার মাপের বলে সিদ্ধান্ত নিয়েছি মারা যাওয়ার পর এখানেই অন্তিম শয়ানে শায়িত হব। আপনি আর আপনার স্বামী? কিছু না ভেবেই বলে ফেলল রুপার্ট। ঠান্ডা দৃষ্টিতে ওর দিকে তাকালো মিয়া।
দৃষ্টির মতোই শীতল শীতল কণ্ঠে বলল, কোনো স্বামী থাকবে না আমার, একাই আসবো আমি এখানে। আমার পর আর কেউ আসবে না এই সমাধিতে, কেউ না। মন্দির থেকে পাথর এনে পুরোপুরি বন্ধ করে দেয়া হবে জায়গাটা। খুব বেশি কিছু বলার নেই তামার অধিবাসীদের সম্বন্ধে। খুবই অন্তর্মুখী স্বভাবের ওরা, মারাত্মক সন্দেহপ্রবণ।